ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা, ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ। নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার দায় কার তা খুঁজতে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির সুপারিশে সিট গঠন হয়েছে। যখন এই সব চলছে তখন যাতে সেই সিট নির্দ্বিধায় কাজ করতে পারে তার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন এবং তা গৃহীত হয়ে যায়। যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে কমিটি, তার জন্যই তার এই সিদ্ধান্ত বলে তিনি চিঠি লিখে জানান এবং তা গৃহীত হয়, তাকে অব্যাহতি দেওয়া হয়। এডিটর ইস্ট বিশ্ব মজুমদার ফোনে আমাদের কি জানিয়েছেন এ প্রসঙ্গে একবার শোনাব। আজকে যে ঘটনা ঘটেছে, যে মুখ্যমন্ত্রী এই যুব ভারতী ক্রীড়াঙ্গন কেন্দ্রে উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করেছিলেন, সেই কমিটির রিপোর্ট আসার পর রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে এবং পুলিশ কমিশনার মুকেশকে শোকজ করা হয়েছে এবং অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন। যতদিন পর্যন্ত তদন্ত চলবে, তদন্ত প্রক্রিয়া চলবে ও তদন্ত যদি চলছে, সেহেতু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আপাতত অরূপ বিশ্বাসের ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী নিজে দেখবেন। আপাতত ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজে তিনি সেটা টেক ওভার করছেন এবং তদন্ত খাতিরে নিরপেক্ষ তদন্তের জন্য এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। এর থেকে একটা বড় জিনিস হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বা দল খুব ভালোভাবে নেয়নি সেটা কিন্তু পরিষ্কার এবং এই জায়গা থেকে যারা যারা দায়ী ছিল বা দোষী ছিল এবং যাদের যাদের মধ্যে ন্যূনতম গাফিলতি দেখা গেছে, প্রত্যেকের এগেইনস্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকার কিন্তু তৈরি রয়েছে বলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিয়ানায় ভোগার কথা ছিল তো কলকাতার মানুষের, রাজ্যের মানুষের, কিন্তু শনি রবি সোমপেরি ও মঙ্গল সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের মুখে মুখে চর্চা মেসির আয়োজনের বিশৃঙ্খলা নিয়ে। চর্চা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মেসিকে জড়িয়ে ধরে হেসে ছবি তোলা নিয়ে। ক্ষোভ যারা পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে গেছেন তারা কেন দেখতে পাচ্ছেন না, এই সব ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। আমার সঙ্গে তুহিন রয়েছে সরাসরি নিউজরুম থেকে। তুহিন, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করব। ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা, ক্রীড়ামন্ত্রীর ইস্তফা কেন? দেখো, ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা, ক্রীড়ামন্ত্রীর ইস্তফা তুমি এটা বললে, এবং ক্রীড়াঙ্গনে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এরকম একটা বড় ইভেন্ট যার নজর যেদিকে নজর ছিল সবার, সারা বিশ্বের, সেইখানে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থাকে। সল্টলেক স্টেডিয়ামে এরকম একটা অনুষ্ঠান, সেখানে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থাকবে, পুলিশের দায়িত্ব থাকবে অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার, যেমন দায়িত্ব থাকবে আয়োজক সংস্থার। আজকের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্টেও সে কথা বলা হচ্ছে যে এই যে বিশৃঙ্খলা হলো, চরম বিশৃঙ্খলা, তাতে কিন্তু ক্রীড়া দপ্তরের গাফিলতি পাওয়া যাচ্ছে, পুলিশের গাফিলতি পাওয়া যাচ্ছে, আয়োজক সংস্থার গাফিলতি পাওয়া যাচ্ছে। আর সেই ক্রীড়া দপ্তরের মাথায় কে? মন্ত্রী অরূপ বিশ্বাস। সেদিনে এই অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন ওঠে, তার কারণ অরূপ বিশ্বাসের যে ভূমিকা তা সমালোচিত হয় সবার কাছে, রাজ্যের বিভিন্ন স্তরে, দেশের মধ্যে এবং বিশ্বের কাছেও অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কেন? তার কারণ ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাসের যে ভূমিকা পালন করা উচিত ছিল, অর্থাৎ এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার, যাতে না কোনো রকম বিশৃঙ্খলা হয় সেটা দরকার। মাঠের মধ্যে যে 12 জন ভিআইপি মেসিকে ঘিরে থাকার কথা ছিল, সেই 12 জন ভিভিআইপির মধ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ছিলেন, কিন্তু অরূপ বিশ্বাসকে সেই ভূমিকায় দেখা যায়নি যে হচ্ছে এটাকে সুন্দরভাবে পরিচালনা করবার। বরঞ্চ অরূপ বিশ্বাসের যে সমস্ত ছবি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা থেকে দেখা গেছে মেসির সঙ্গে অরূপ বিশ্বাসের ছবি তোলা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, সমালোচনা তৈরি হয়েছে। অর্থাৎ ক্রীড়ামন্ত্রীর যে ভূমিকা ছিল অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার, সেটা না করে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করেছেন সেটাতেই সবার আপত্তি এবং সেটাতেই বিতর্ক, সেটাতেই সমালোচনার ঝড়। এবং সেই জায়গা থেকেই তদন্ত কমিটির রিপোর্টেও কিন্তু অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং ক্রীড়া দপ্তরের গাফিলতি যে আছে সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে তদন্ত রিপোর্টে। এবং সেই জায়গা থেকেই অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত তার দায় স্বীকার করে নিয়ে তদন্তের স্বার্থে এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। অতনু, ধন্যবাদ তুহিন। কিন্তু এই যে ইস্তফাপত্র গ্রহণ করেছেন তারপরেও রাজনৈতিক চর্চা কিন্তু থামছে না। যেমন এরপরেও বিজেপির দাবি যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, পাল্টা দিচ্ছে তৃণমূল। শোনাবো। অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, এই পরিকল্পনাটা অরূপ বিশ্বাসের নয়। জীবন্ত কিংবদন্তি লিওনার্ড মেসি কলকাতায় এসেছেন, ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। এটা একটা সামগ্রিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মানুষের টাকা, মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের থেকে টাকা নেওয়া হয়েছে। 200 টাকা 300 টাকা করে জল খাওয়ানো হয়েছে, 100 টাকায় চিপস খাওয়ানো হয়েছে। তারা যাকে দেখতে এসেছিলেন তার বদলে অন্য কাউকে দেখে তারা বাড়ি চলে গেছেন। এখন অরূপ বিশ্বাসের পদত্যাগের মধ্যে দিয়ে আজকে মানুষের জনরোষকে প্রশমিত করা যাবে না, আসল গল্পকে অন্যদিকে ঘোরানো যাবে না। অরূপ এইভাবে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। একের পর এক খারাপ ঘটনা বাম জমানায়, কখনো ক্রীড়া ক্ষেত্রে, কখনো যুবা ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি আখড়া, জবরদখল, জমি কেলেঙ্কারি, এই সব হয়েছে। কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। প্রথম দিন থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল পুলিশের গাফিলতির কথা। পুলিশি গাফিলতি, পুলিশের কর্তব্যে কোথাও 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 হয়তো খুঁত ছিল, সে প্রশ্ন বারবার উঠেছে। আজ যখন কমিটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্য পুলিশের ডিজি তাকে শোকজ করা হলো। বিধাননগর কমিশনারেটের কমিশনার তাকে শোকজ করা হলো। এবং এখানেই শেষ নয়, তার পাশাপাশি বিধাননগরের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হলো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সরাসরি একবার কথা বলবো। সোমরাজ, এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, এই সিদ্ধান্তগুলোর পিছনে কারণ জানতে চাইবো। ডিজির ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, কেন বিধাননগর কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং অনিশ সরকারের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে? দেখো, প্রথমত যুব ভারতীর গত শনিবারের যে বিশৃঙ্খলার ঘটনা বা সামগ্রিকভাবে যুব ভারতীর পরিচালনা, এই লিওনেল মেসির অনুষ্ঠানের পরিচালনার যে বিষয়, সেটা একদিকে যেমন উদ্যোক্তা সংস্থারও দায়িত্ব ছিল, তেমনি দায়িত্ব ছিল রাজ্য পুলিশেরও। তার কারণ লিওনেল মেসি কলকাতায় আসছে তা 3 মাস আগে থেকেই প্রচারিত হতে শুরু করেছে। শুধু তাই নয়, এই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন, ক্রীড়া দপ্তরের অনুমতি প্রয়োজন। পুলিশের অনুমতির জন্য বহুদিন আগেই ক্রীড়া সংশ্লিষ্ট সংস্থার তরফে অনুমতি চাওয়া হয়েছে বলেই খবর। এবং সেক্ষেত্রে তদন্ত কমিটি যে আপাততভাবে যে সন্ধান করেছে, যে তদন্ত করেছে, তাতে দেখা যাচ্ছে যে পুলিশের তরফেও একটা গাফিলতি স্পষ্ট হয়ে উঠছে। যারা ইভেন্ট সংস্থা, সেই সংস্থার সঙ্গে রাজ্য পুলিশের কোথাও না কোথাও সমন্বয়ের অভাব ছিল, তেমনটাই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে উঠে আসে। এবং সে জায়গা থেকে তদন্ত কমিটি মনে করছে যে রাজ্য পুলিশের ডিজি হিসেবে রাজীব কুমারও তার দায় এড়াতে পারেন না। কারণ সামগ্রিকভাবে যে ঘটনা, বিশেষ করে লিওনেল মেসির যে গত শনিবারে যুব ভারতী
ক্রীড়াঙ্গনে অনুষ্ঠানের সূচি এবং সেই সূচি অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করা এবং তারপরে গোটা অনুষ্ঠানটাকে যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, সেটার দায়িত্ব পুলিশের হাতে ছিল। কিন্তু দেখা গেছে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। অন্তত তদন্ত কমিটির প্রাথমিক পর্যবেক্ষণ সেটাই উঠে এসেছে এবং সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নজিরবিহীনভাবে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকেও উত্তর দিতে হবে যে কি কারণে এই মিসম্যাচের ঘটনা ঘটলো। শুধু তাই নয়, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপিকেও শোকজ করা হয়েছে। যেহেতু যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির গত শনিবারের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বিধাননগর পুলিশ কমিশনারেটের ওপরেই ছিল, তাই বিধাননগর পুলিশ কমিশনারের সিপিও তার দায় এড়াতে পারেন না। সেই কারণেই বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপিকেও শোকজ করা হয়েছে। এক্ষেত্রে অবশ্য একাধিক ইস্যু নিয়ে প্রশ্নও রয়েছে। জলের বোতল স্টেডিয়ামের ভেতর ঢুকে গেল, অথচ তার আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফেই সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে জলের বোতল কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না, স্টেডিয়ামের ভেতরে জলের ব্যবস্থা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও পুলিশের চোখ এড়িয়ে কিভাবে জলের বোতল নিয়ে স্টেডিয়ামের ভেতর ঢুকে গেল, যেখানে চড়া দামে জল বিক্রি হচ্ছে? তাহলে কি পুলিশ কিছুই জানতো না? এবং এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবারের অনুষ্ঠানে পরিচালনার অন্যতম দায়িত্বে ছিলেন বিধাননগরী পুলিশের ডিসি অনিশ সরকার, তাই মনে করছে তার গাফিলতিও স্পষ্ট হয়েছে বলে মনে করছে তদন্ত কমিটি। সেই কারণে তাকে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। সাসপেন্ড থাকবে ততদিন যতদিন পর্যন্ত এই তদন্ত প্রক্রিয়া চলবে। এছাড়াও ক্রীড়া দপ্তরের একটা অন্যতম দায়িত্ব ছিল, তার কারণ তুমি জানো যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ধরনের অনুষ্ঠান পরিচালনার জন্য যেমন পুলিশেরও অনুমতি লাগে তেমনি ক্রীড়া দপ্তরের অনুমতি লাগে। ওই দিন অনুষ্ঠানের সময় খোদ ক্রীড়া দপ্তরের সচিবও উপস্থিত ছিলেন, তাই ক্রীড়া দপ্তরের সচিবও গোটা বিষয় থেকে দায় এড়াতে পারে না। ক্রীড়া দপ্তরেরও ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন, সেই কারণে ক্রীড়া দপ্তরের সচিবকেও শোকজ করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে যিনি সিইও ছিলেন তাকে অপসারণ করা হয়েছে। এছাড়া 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, যেখানে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা, এডিজি সাউথ বেঙ্গল এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি, এই 4 জনকে নিয়ে এসআইটি গঠন করা হয়েছে। যে এসআইটি সামগ্রিকভাবে 4 জন উচ্চ পদাধিকারী পুলিশ অফিসারকে দিয়ে একটি সিট স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়েছে। তো এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম কি করবে? না গাফিলতি কার তা খতিয়ে দেখবে। আয়োজকদের গলত এই সিট গঠন প্রসঙ্গে শুনুন। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক করবে সিনিয়র পুলিশ অফিসার্স কে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা ওখানে ছিল, যাদের হওয়ার কথা নেই, কেন ওখানে ছিল, ও অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি করবে। গাফিলতি নিঃসন্দেহে 3টে দিক রয়েছে। প্রথমত আয়োজক সংস্থা, তাদের আয়োজনে কোথাও খামতি ছিল। 2 নম্বর পুলিশি নিরাপত্তা, সেই পুলিশি নিরাপত্তায় কোথাও একটা সমস্যা ছিল। 3 নম্বর আরও গুরুত্বপূর্ণ যে জায়গাটা হলো যে এই ঘটনার প্রেক্ষিতে, মেসিকে দেখতে না পাওয়ার প্রেক্ষিতে যে ভাঙচুর হলো, যেভাবে তছনছ করা হলো যুবভারতী ক্রীড়াঙ্গন, তা কারা করলো? ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, 3টি জায়গা রয়েছে। প্রথমত পুলিশের ভূমিকা কি ছিল তা সিট তদন্ত করে দেখবে। আয়োজকদের ভূমিকা কি ছিল তা সিট তদন্ত করে দেখবে। দর্শকদের ভূমিকা সংযত ছিল না। দেখতে না পাওয়ার পর, মেসিকে দেখতে না পাওয়ার পর যেভাবে ভাঙচুর, যেভাবে ঢুকে পড়লো, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, এই সব কিছু হয়েছে কেন? মেসিকে দেখতে না পেয়ে। কেন দেখতে পাওয়া গেল না? অতনু দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে স্টেডিয়াম সংক্রান্ত ভাড়া শতদ্রু দত্তের যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা নিয়েছিল, সেই বাবদ তার সঙ্গে যারা ছিলেন তাদের তরফ থেকে খবর পাচ্ছি আমরা যে টোটাল 16 লক্ষ টাকা তারা জমা দিয়েছিলেন স্টেডিয়াম ভাড়া নেওয়ার জন্য। অর্থাৎ ক্রীড়া দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, ক্রীড়া দপ্তরের সঙ্গে আলোচনা করে এটা ভাড়া নেওয়া হয়েছিল। ক্রীড়া দপ্তর, রাজ্য প্রশাসন ও অবশ্যই তার সঙ্গে পুলিশ প্রশাসন, বিধাননগর কমিশনারেট,
তাদের সঙ্গেও দীর্ঘ আলোচনা করার পর একাধিক বৈঠক হয়েছে। সেটা তাদের যারা উদ্যোক্তা রয়েছেন তারা ইতিমধ্যেই আমাদের ক্যামেরায় বারবার স্বীকার করেছেন যে আমরা দীর্ঘ মিটিং করেছি। অর্থাৎ কেউ কিছু জানতেন না, কোনো কিছু কাউকে না জানিয়ে পাস হয়েছে, মানে পুরো প্ল্যান হয়েছে এরকম তো নয়। সবাই সব জানতেন যে কি হবে, কখন কি হবে, কিভাবে মেসিকে দেখা যাবে, ওভারঅল কজন মাঠের ভেতরে থাকবেন। 212 জনে থাকার কথা ছিল, সেখানে ভেন্ডার এবং অবশ্যই খেলোয়াড়দের কথা বাদ দিয়ে, ভেন্ডার এবং নিরাপত্তা রক্ষী বাদ দিয়ে এই 212 জনের মধ্যে 12 জন যারা মেসির খুব ক্লোজ থাকবেন অ্যাট এ টাইম, সেখানে অবশ্যই। এবং এরকমও ফ্লো চার্টে দেওয়া রয়েছে, অতনু সকালে তোমার সাথে কথা হচ্ছিল সেই ফ্লো চার্ট নিয়ে, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় লিয়েন্ডার পেজ যখন থাকছেন একটা সময়, তার আগে শাহরুখ আলাদা সময় করে থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি একটা সময় আলাদা থাকছেন। অর্থাৎ সব প্ল্যান ছকা ছিল। আলটিমেট এডি কাট আউট দিয়ে মেসি প্রবেশের পর সব বানচাল হয়ে গেল। কারণ এরকম ভিডিও বারংবার ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে, পুলিশ কর্মী তারা সেলফি তুলতে চলে যান বা বিষয়টার ভিডিও করতে চলে যান, নিরাপত্তার বেষ্টনী ভেঙে পড়ে। নিরাপত্তা যারা ছিলেন তারা, মাঠে প্রচুর লোক অতিরিক্ত ছিলেন, তারা কারা জানা নেই, তাদের কার্ড কে ইস্যু করেছে জানা নেই, তারা চলে গেলেন, তারা সেলফি তুলতে শুরু করলেন, টানাটানি শুরু করে দিলেন এবং রীতিমতো মেসিকে হাতের সামনে পেয়ে চাঁদ পাওয়ার মতো এমন আধিক্যতা করলেন, যার ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠ, তুমি বহুবার গেছো, তুমি জানো মাঠটা পুরো ঘুরতে লাগে 700 মিটারের মতো টোটাল। সেটা মেসি 50 থেকে 60 মিটার পরেই তার টিম বেশি ঘুরতেও পারেনি, হাঁটতেও পারেনি এবং বিরক্ত হয়ে যান। কারণ তাকে দেখাই যাচ্ছিল না, তার সামনে পেছনে ডান বায়ে প্রচুর লোক, ইনক্লুডিং ফটোগ্রাফার যারা সংবাদ পত্রিকায় কাজ করেন, সেরকম স্টিল ফটোগ্রাফার, তারাও চলে যান, কারণ মেসিকে তারা পাচ্ছিলেন না। এবং সবচেয়ে বড় গাফিলতি আরেকটা জিনিস এখানে উদাহরণ অতনু জানানো দরকার, এই স্টিল ফটোগ্রাফারদের যে কোনো ম্যাচের ক্ষেত্রে একটা কর্ডন করা থাকে যে এই নির্দিষ্টর বাইরে যাওয়া যাবে না। মাঠে দেখা যায় জাস্ট একটা ফিতে বা দড়ি দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। ওই উচ্ছ্বাসে তাদেরকে আটকানো সম্ভব নেই, তারাও সেটা থেকে বেরিয়ে আসেন। অর্থাৎ যে নিরাপত্তা দেবেন তারাও এগিয়ে যান, যারা কাজের জন্য গেছেন তারাও ক্লোজ ছবি করবেন বলে সংবাদ সংগ্রহের জন্য এগিয়ে যান, যারা সঙ্গে ছিলেন তাদেরও অতিরিক্ত লোক ছিল, সব মিলিয়ে একাধিক যারা এটা গেল একদম মাঠের মাঝখানের ছবি। ইরন, তুমি যেটা বলছিলে ঠিক যে প্রশ্নটা আমি তোমার কাছে করছিলাম সেই উত্তরটা আমি তোমার কাছে পেলাম। মাঠের মাঝখানে যদি এই ছবি হয় তাহলে গ্যালারিতে যিনি টাকা দিয়ে গ্যালারি থেকে বসে মেসিকে দেখবেন বলে ঠিক করেছেন, তিনি তো মাঠের মাঝখানে শুধু কালো মাথা দেখবেন, আর তো কিছু দেখতে পাবেন না। তারা ফুটবল ভালোবেসেছেন, তারা মেসিকে ভালোবেসেছেন, ভালোবেসে তারা এসেছেন, আর ভালোবেসে এসে তারা কি নিয়ে ফিরছেন? মেসিকে না দেখে ফিরছেন। ক্ষোভ হবে না, রাগ হবে না, আর সেই ক্ষোভ উগরে দিয়েছেন যারা, তাদেরই অনেকে এখন গড়াদের পিছনে। শনিবার মেসি ইভেন্টের 35,000 টিকিট বিক্রি হয় অনলাইনে, এছাড়া অফলাইনেও প্রচুর টিকিট বিক্রি হয়। এর পাশাপাশি 27,000 কমপ্লিমেন্টারি টিকিট এবং মাঠে ঢোকার দেদার পাস, সবই অল অ্যাক্সেস পাস। একেবারে মেসির কাছে পর্যন্ত পৌঁছে যাওয়ার ছাড়পত্র। এর ফল মাঠের মধ্যে লিওনেল মেসিকে ঘিরে ভিড় এবং বিশৃঙ্খলা। ফুটবলের রাজপুত্রের অনুষ্ঠান ঘিরে শনিবার চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও লিওনেল মেসিকে এক ঝলকও দেখতে পাননি দর্শক। মাঠে মেসিকে ঘিরে সারাক্ষণই ছিল সেলফি তোলার ভিড়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছেড়ে বেরিয়ে যান লিও। এই ঘটনায় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। আর মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখানো, স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার একাধিক। বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে, গৌরব বসু। পুলিশের দাবি, স্টেডিয়ামের ভিতরে ভাঙচুরের ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করেছে তারা। বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে, যদিও পুলিশের দাবি মানতে চাননি অভিযুক্তদের আইনজীবী। উনি দামি টিকিট কেটে এখানে এসেছি খেলা দেখতে,
কিন্তু আমাকে উল্টে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোর্টে সেরকম কোনো প্রমাণ দিতে পারে। পুলিশ খালি জেসি প্রেয়ার করেছে, কোনো পিসি রিমান্ড করেনি। এমনি ভালো ছেলে, হ্যাঁ খেলাধুলা খেলতেও ভালোবাসে, খেলাধুলা করে, এইসবই। ওই নেশা আছে খেলার, ওই জন্যই খেলা দেখতে গেছে। না 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 সেরকম কিছু তো না না। ফুটবল ভালোবাসেন, খেলা দেখতে ভালোবাসেন, উত্তেজনার বশে ভাঙচুর চালিয়েছেন, তারাই এখন হাজতে। কিন্তু সেদিনের বিশৃঙ্খলার জন্য দায়ী কে, তার হদিশ পেতে নাকি তদন্ত চলছে। আর যারা আবেগে ভেসে গেলেন, ক্ষোভ উগড়ে দিলেন, তারাই এখন গড়াদের পিছনে। নিউজ 18 বাংলা। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের অভিযোগ ছিল, পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তার আগাম জামিন, সেই আগাম জামিন নিয়ে হাইকোর্ট এবার প্রশ্ন তুলল। কেন? হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছেন, জানতে চাইব অর্ণব, অভিযুক্ত ভিডিওর আগাম জামিনে হাইকোর্ট প্রশ্ন তুলছে কেন? দেখো, বিচারপতি দীপঙ্কর ঘোষের বেঞ্চে বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিলের মামলাটি আজ আসে শুনানির জন্য। সেখানে বিচারপতি দীপঙ্কর ঘোষ কেস ডায়েরি খুঁটিয়ে পড়ে তিনি ভরা এজলাসে এই প্রশ্ন তোলেন যে 26শে নভেম্বর যখন আগাম জামিন মঞ্জুর হচ্ছে যেদিন বারাসাত আদালতে, সেখানকার বিচারকের এজলাসে কেস ডায়েরি উপস্থিত, সেখানে এপিপি অর্থাৎ যিনি সহকারী সরকারি কাউন্সিলে তিনি উপস্থিত, বিশেষ সরকারি কাউন্সিলে যিনি ছিলেন এই মামলার তিনিও উপস্থিত। অথচ আগাম জামিনের নির্দেশ হয়ে যাচ্ছে, অথচ একবারও কেস ডায়েরি পড়ে দেখতে চাইছেন না বিচারক, বা ইপিরাও যারা ছিলেন সরকারি কাউন্সিলে তারাও সেটা পড়ে দেখার জন্য কোনো অনুরোধ রাখছেন না। কাজেই কেন একজন বিচারক কেস ডায়েরি দেখতে চাইবেন না? কাজেই এই ক্ষেত্রে বিবেচনার মধ্যে বিচারক যখন একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেই মাইন্ড অ্যাপ্লাইয়ের প্রশ্নে অর্থাৎ বিবেচনায় বা বিচক্ষণতায় এই বিষয়গুলি কনসিডার করার প্রশ্নে আদৌ তার কোনো বাস্তবিক প্রয়োগ হয়েছিল তো, এই প্রশ্ন আজ তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে তিনি এটাও জানান, সোনা লুট, ওনার সঙ্গে একটা খুনের প্রত্যক্ষ যোগ রয়েছে এখানে, এবং এই ঘটনায় অভিযুক্ত যেই হন না কেন, মনে রাখতে হবে অভিযুক্ত তিনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী, তিনি একজন বিডিও। এই অবস্থায় সেই বিডিওর নাম না করেই তিনি বলেন খুন এবং সোনা লুট সম্পর্কযুক্ত অভিযুক্ত যেই হন না কেন, এই মামলা কিন্তু বহু দূর এগোবে। এবং এরপরে আগাম জামিন খারিজ চেয়েছে রাজ্য, এক্ষেত্রে বিধাননগর পুলিশ নির্দিষ্ট করে বললে সেই আগাম জামিন খারিজ করা যায় না বলে প্রশান্ত বর্মনের আইনজীবীদের যুক্তি ছিল। কি কি আইনি যুক্তি তাদের ভাড়ারে রয়েছে সেগুলি লিখিত আকারে শনিবার অর্থাৎ 20 ডিসেম্বরের মধ্যে জানাতে হবে, কোনো সময় নষ্ট না করে। এই যেটাকে বলা হয় অপোজিশন রিপ্লাই পাওয়ার পরই সোমবার দিন এই জামিন মামলার ভাগ্য নির্ধারণ করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এমনটা একটা আভাস বা ইঙ্গিত এদিন মিলেছে।